नमस्कार बंधुरा आमी सबरिका देवराय आबारो आपनादेर सामने चले एसेछि एकटा नतून टपिक निये। लामसाम इनभेस्टमेंट आपनि जोदि मिउचुअल फांडे करते चान ताहले किभाबे करबेन। तो प्रथमेई एई टपिकटा निये आलोचना करार आगे किछु किछु टपिक आमी आपनादेर काछे एकटु क्लियार करे दिते चाइ। जे जिनिसगुलो ना बुझले ना जानले इनभेस्टमेंटेर जे मूल उद्देश्य एबं इनभेस्टमेंट किभाबे काज करे এই জিনিসগুলো জানাটা ভীষণ দরকার। তবে গিয়েই আপনি কিন্তু লামসাম ইনভেস্টমেন্ট করে একটা খুব ভালো রিটার্ন আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে লামসাম ইনভেস্টমেন্ট সম্পর্কে সমস্ত রকম দ্বিধা দ্বন্দ্ব আপনার দূর হয়ে যাবে। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে আপনাদের সকলকে রিকোয়েস্ট করব, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করতে এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পিএইচডি ক্যাপিটালের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই বেল আইকনটি কিন্তু প্রেস করে রাখবেন, তাহলে পিএইচডি ক্যাপিটালে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তখনই কিন্তু আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আলোচনা করব কেন আমরা লামসাম ইনভেস্টমেন্ট করব। তো বন্ধুরা, আজকের এই যে ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন, লামসাম ইনভেস্টমেন্ট কেন করব সেটা সম্পর্কে আপনি জানতে পারবেন এবং এছাড়াও কিভাবে আপনি ইনভেস্টমেন্ট করবেন এবং আপনার ইনভেস্টমেন্ট গোল কি হওয়া উচিত, কি মানসিকতা নিয়ে আপনি এই মার্কেটে টিকে থাকবেন, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আর কিভাবে আপনি ইনভেস্টমেন্টটা করবেন, কখন, সেটাও কিন্তু একদম আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা ইনভেস্টমেন্ট করব কারণ যখন দেখব কোনো একজন ব্যক্তির সেভিংস অ্যাকাউন্টে 1 কোটি টাকা রয়েছে, সে হয়তো 1 বছর পরে গিয়ে দেখা যাচ্ছে 1 কোটি 7 লাখ টাকা বা 1 কোটি 8 লাখ টাকা পাচ্ছে। আবার অন্যদিকে কোনো ব্যক্তি যদি তার ওই 1 কোটি টাকা সেভিংস অ্যাকাউন্টে না রেখে স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করে রাখে, তাহলে সেক্ষেত্রে কিন্তু স্টক মার্কেটে এই 1 কোটি টাকা কিন্তু 2 কোটি টাকাও হতে পারে। অর্থাৎ চারিদিকে অনেক সময় আমরা শুনেছি যে স্টক মার্কেটে মারাত্মক রিটার্ন দিচ্ছে, বিশাল পরিমাণে রিটার্ন দিচ্ছে, যেটা কিন্তু কোনোভাবেই ব্যাংকে রেখে দিলে সম্ভব না। সে আপনি সেভিংসে রাখুন, ফিক্সড ডিপোজিটে রাখুন, এমআইএস করুন, হোয়াট এভার। তো এই যে আমাদের মনে এই যে আশা যে আমিও যদি তাহলে স্টক মার্কেটে টাকা ইনভেস্টমেন্ট করি তাহলে আমার টাকাটাকেও 1 বছরে 1 কোটি থেকে 2 কোটি হয়ে যাবে, এই আশা থেকেই কিন্তু আমাদের জন্ম নেয় ইনভেস্টমেন্ট করার ইচ্ছা। যখন আমরা ইনভেস্টমেন্ট করার ইচ্ছাটা প্রকাশ করব মনে মনে বা বাড়ির পরিবারের মানুষদের কাছে, তখনই কিন্তু একটা ভয় আসে। টাকাটা 2 কোটি তো হতে পারে, কিন্তু যদি কমে যায়, যদি লস হয়ে যায়, সেই সময় কিন্তু মানুষের একটা চিন্তা ভাবনা আসে যে তাহলে স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট না করে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করা যাক। মিউচুয়াল ফান্ডে অতিরিক্ত রিটার্ন তো নাও দিতে পারে স্টক মার্কেটের মতো, আবার অতিরিক্ত লসও হবে না। এখানে কিন্তু মোটামুটি একটা ব্যালেন্স ইনকাম এখান থেকে চলে আসবে, একটা রিটার্ন পাবো, যেটা স্টক মার্কেটের মতো বিশাল প্রফিটেবল না হলেও সেভিংস অ্যাকাউন্টের মতো অতটা কমও নয়। এর মাঝামাঝি একটা রিটার্ন মোটামুটি ধরে রাখুন। লাস্ট 20-25 বছরের ইতিহাস যদি আপনি দেখেন, 12 থেকে 15% একটা রিটার্ন কিন্তু স্টক মার্কেট থেকে, অর্থাৎ মিউচুয়াল ফান্ডের মাধ্যমে যদি আপনি স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু অনায়াসেই এটা সম্ভব। এবার মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে গেলে অনেকেই আছে 1 বছর 2 বছরের চিন্তা ভাবনা করে। তো যারা 1 বছর 2 বছরের জন্য চিন্তা ভাবনা করছেন তাদেরকে আগে জানতে হবে যে মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে। চলুন তাহলে আগে আপনাদেরকে জানাই যে ইনভেস্টমেন্ট কিভাবে আপনাকে একটা ভালো রিটার্ন দিচ্ছে। চলুন তাহলে সেটা দেখে নিই। একটা কথা আপনারা সব সময় মনে রাখবেন, মিউচুয়াল ফান্ডে হোক কিংবা স্টক মার্কেটে সেই যে রিটার্নটা আমরা জেনারেট করি, এটা কিন্তু কখনোই এরকমভাবে সোজা যে আপনি এই জায়গাতে ইনভেস্টমেন্ট করলেন, ধরুন এখানে 1 CR ইনভেস্টমেন্ট করলেন আর এখানে গিয়ে 2 CR হলো,
এরকমভাবে কিন্তু মিউচুয়াল ফান্ড থেকে কখনোই আপনার যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট সেটা বেড়ে যায় না। মিউচুয়াল ফান্ডে বা স্টক মার্কেটে আপনি যখন রাখবেন টাকা, তখন কিন্তু সেই স্টক মার্কেটের পারফরমেন্সটা ভীষণই বোরিং। আপনি ইনভেস্টমেন্ট করার পরে এরকমভাবে কিন্তু আপনার টাকাটা ধীর গতিতে বাড়তে থাকে। এবার দেখা যাচ্ছে যে আপনি যখন এরকমভাবে একটা পথের মধ্য দিয়ে যাবেন, সেই পথে থাকবে নানা রকম ঝড় ঝাপটা, তো সেগুলোকে আপনাকে সহ্য করতে হবে। এবার আপনি যখন এই পজিশনে ইনভেস্টমেন্ট করবেন, তখন এখান থেকে যখন এখানে যাবে তখন তো আপনার খুব ভালো লাগবে, কিন্তু ইনভেস্টমেন্ট করার আগে আপনাকে কিন্তু এই সিচুয়েশনের জন্য প্রস্তুত থাকতে হবে যে আপনার ইনভেস্টমেন্ট কিন্তু এখানে নেমে আসতে পারে। হয়তো এখানে আপনাকে 20% প্রফিট দিয়েছে, আপনার খুব ভালো লাগলো, কিন্তু যখন মার্কেট কারেকশন করে, মার্কেটের ইকোনমিক্যাল যে সিচুয়েশন আমাদের দেশের, তখন যদি সেটা খুবই টানাপোড়েনের মধ্যে দিয়ে চলে, মার্কেট খারাপ পারফর্ম করে, তখন কিন্তু হতে পারে এখানে কিন্তু 40% মাইনাসেও আসতে পারে। অর্থাৎ আপনার যে 1 CR আপনি ইনভেস্টমেন্ট করছেন, সেটা কিন্তু এখানে এসে দেখা যাবে 60 লাখে চলে এসছে। এবার এই পরিস্থিতিটার জন্য আপনি কি রেডি? আপনি যদি এই পরিস্থিতিটার জন্য রেডি হন, তাহলে কিন্তু ইনভেস্টমেন্ট আপনার জন্য। কারণ দেখুন, স্টক মার্কেটের যে পারফরমেন্স, সেই পারফরমেন্সটা অনেকটা কিন্তু রোলার কোস্টারের মতো। অর্থাৎ নাগরদোলনায় আমরা কিন্তু কম বেশি সবাই চড়েছি ছোটোবেলায়। যখন দূর থেকে দাঁড়িয়ে দেখা যায় না যে নাগরদোলনায় সবাই চড়ছে, তখন কিন্তু ভেতরে ভেতরে একটা দারুণ এক্সাইটমেন্ট কাজ করে যে বাহ, খুব সুন্দর, একবার উপরে উঠছে, একবার নিচে নামছে, আবার উপরে উঠছে, আবার নিচে নামছে। কিন্তু সেই নাগরদোলনায় যারা বসে থাকে, তাদের মানসিকতাই কিন্তু বলতে পারে সেই সময়কার অনুভূতি কেমন। কারোর মধ্যে খুব এক্সাইটমেন্ট, ওয়াও দারুণ লাগছে, আবার কারোর মধ্যে কিন্তু মাথা ঝিমঝিম করে, বুক ধুকপুক করে, গায়ে একটা শিহরণ দেয়। হয়তো টিকিট কেটেছে 20 টাকার, কিন্তু এমনও আমি বাচ্চা কাচ্চাদের দেখেছি যে ওপরে যখন গেছে, নিচে নামছে, তার যে ফিলিংস, ওই ফিলিংসটা সে কিন্তু সহ্য করতে পারছে না, সেই অনুভূতিটাকে সে মেনে নিতে পারছে না। ওপর থেকে চিৎকার করেছে, 20 টাকা টিকিটের দাম, আমি তোমাকে 100 টাকা দেবো, আমাকে নামিয়ে দাও। স্টক মার্কেটেও কিন্তু এরকমটাই হয়। যখন আপনি 1 কোটি টাকা ইনভেস্টমেন্ট করছেন, সেটা যদি 1 কোটি 20 লাখ হয়, তখন তো আপনার খুব ভালো লাগবে, কিন্তু 1 কোটিটা যদি 60 লাখ হয়ে যায়, তখন আপনি কিন্তু সেই টেনশনটা নিতে পারবেন না। তখন আপনাকে সেই ওর্স্ট সিচুয়েশনের জন্য কিন্তু প্রিপেয়ার থাকতে হবে। মার্কেট এরকমভাবেই কাজ করে। যেমন ধরুন, আপনি ফার্স্ট ইয়ারে যখন ইনভেস্টমেন্ট করবেন, ধরুন প্রথম বছর আপনি ইনভেস্টমেন্ট করেছেন, এই প্রথম বছরে কিন্তু ইনভেস্টমেন্টের থেকে আপনার কি হতে পারে, মার্কেটে কিন্তু 3টে সিনারিওস চলতে পারে। একটা হতে পারে ডাউন, একটা হতে পারে আপ, অথবা আরেকটা হতে পারে অ্যাভারেজ। আপনি যখন ইনভেস্টমেন্ট করবেন, হতে পারে ফার্স্ট ইয়ারে আপনার মাইনাস হয়ে গেল, সেক্ষেত্রে হয়তো 40% মাইনাস হয়ে গেল। আবার এছাড়াও যদি পজিটিভ হয়, হয়তো হতে পারে আপনার এক্ষেত্রে প্লাস হলো। প্লাস কি হতে পারে, 120%ও হতে পারে। অর্থাৎ মার্কেটে আপনি ইনভেস্টমেন্ট করলে 40% মাইনাসেও আপনার টাকা চলে আসতে পারে। আবার 1 বছরের মধ্যে কিন্তু 120%ও হতে পারে। অর্থাৎ আপনি যদি 100%ও ধরেন, তাহলে 1 কোটি টাকা কিন্তু 2 কোটিও হয়ে যেতে পারে। আবার যদি অ্যাভারেজ পারফরমেন্স করে, তাহলে হয়তো ওই 19-20 হতে পারে আপনার টাকাটা, খুব বেশি বাড়বেও না, খুব বেশি কমবে না। এটা 1 বছরের ক্ষেত্রে কিন্তু পসিবল। তাহলে এই যে দুটো সিনারিজ আমরা দেখলাম, এই দুটো সিনারি শুধু যে মার্কেটে হয় তা নয়, এছাড়াও কিন্তু আরেকটা থার্ড সিনারি আছে, এটা আমি আপনাদেরকে লাস্টে বলছি। এবার ফার্স্ট ইয়ারে যে পারফরমেন্সটা আপনারা দেখছেন, যখনই আপনার এই যে ইনভেস্টমেন্ট সেকেন্ড ইয়ার পর্যন্ত টিকিয়ে রাখবেন, অর্থাৎ যদি আপনার 1 কোটি টাকা 60 লাখে চলে আসে, তখন এমনও হতে পারে যে
এমন কিছু মানুষ আছে যারা টেনশনটা নিতে পারবে না, এ বাবা আমার কষ্টের উপার্জনের টাকা 1,60,00,000 হয়ে গেল, 40% মাইনাস হয়ে গেল। এক্ষেত্রে কিন্তু অনেকে এখানেই উইথড্র করে নেবে, অর্থাৎ শেয়ারে ইনভেস্টমেন্ট করা থাকলে শেয়ার সেল করে দেবে, কোনো মিউচুয়াল ফান্ড স্কিমে ইনভেস্টমেন্ট করা থাকলে সেই স্কিম থেকে রিডিম করে যাবে। আবার আরেকটা সিনারি হতে পারে যে আপনার টাকা ডবল হয়ে যাচ্ছে। তো এই যে একটা বিশাল ভোলাটিলিটি, এই ভোলাটিলিটিটা কিন্তু ফার্স্ট ইয়ারে হওয়ার সম্ভাবনা থাকে। আপনি কি করবেন সেটা কিন্তু আপনার সাইকোলজির উপর ডিপেন্ড করছে। আপনি কি 40 লাখ টাকা লস বুক করে মার্কেট থেকে বেরিয়ে আসবেন, আর বাইরে বেরিয়ে এসেই সবাইকে, মার্কেটকে, সরকারকে, হয়তো যার উপদেশে আপনি ইনভেস্টমেন্ট করেছিলেন সবাইকে গালাগালি দেবেন? নাকি আপনি 120% প্রফিট করে নিজে তো ইনভেস্টমেন্ট করে একটা ভালো রিটার্ন জেনারেট করতে পেরেছেন, আবার সেই সাথে আপনার আত্মীয় পরিজন আশেপাশের সমস্ত বন্ধু বান্ধবকে ইন্সপায়ার করবেন না স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করুন? একটা কথা কিন্তু আপনি মনে রাখবেন, আপনি যখন লস বুক করে মার্কেট থেকে বেরিয়ে আসবেন, আপনি যতই সরকারকে গালিগালাজ করুন, যতই আপনার যে অ্যাডভাইজার তাকে গালিগালাজ করুন, মার্কেটকে খারাপ করুন, আলটিমেটলি আপনার যে টাকাটা লস হলো সেটা কিন্তু কেউ ভরপাই করবে না। আপনার প্রফিট হলেও আপনার লস হলেও আপনার। তাই মার্কেট সাইকোলজি, কিভাবে কাজ করে মার্কেট, এগুলো কিন্তু আপনাকে বুঝতেই হবে। এরপর আপনি যদি এই পরিস্থিতিটাকে সহ্য করে লসেও ভয় না পেয়ে, প্রফিটেও অতিরিক্ত আবেগপ্লুত না হয়ে আপনি যদি টিকে থাকেন, সেকেন্ড ইয়ারে দেখা যাবে আপনার ইনভেস্টমেন্টটা হতে পারে হয়তো -25% এসছে। এবার আপনার -25%ও আসতে পারে, আবার কিন্তু +30%ও হতে পারে। এবার আপনি যদি এই পরিস্থিতিটাকেও সামলে নেন, তাহলে দেখা যেতে পারে যে থার্ড ইয়ারে আপনার -15% হচ্ছে কিংবা +20% হচ্ছে। এই যে ভোলাটিলিটি, কখনো লাভ কখনো লস, কখনো লাভ কখনো লস, এই যে সিচুয়েশন, এটাকে কিন্তু আপনার প্রথম 2-3 বছর যদি স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করেন কিংবা মিউচুয়াল ফান্ডে, আপনাকে দেখতে হবে। এটাই মার্কেটের আসল ছবি। এরপর যদি আপনি টিকে গিয়ে 7 ইয়ার ইনভেস্টমেন্ট করে রাখেন, তখন কিন্তু আপনার দুটো সিনারিও হতে পারে। হয় আপনি 8% বা 9% বা 10% প্রফিটে আছেন, কিংবা হয়তো 20% বা 30% প্রফিটে আছেন। অর্থাৎ 7 বছর যদি আপনি মার্কেটে টিকে যান, মার্কেটে কিন্তু ওভারঅল সিনারিওটা আপনার পজিটিভ। ও ক্ষেত্রে কিন্তু মাইনাসের সম্ভাবনা না থাকার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে রিটার্নটা হয়তো 19-20 হতে পারে, 10%, হতে পারে 12%, হতে পারে 25%। তাহলে এই যে সিচুয়েশন, এই যে সিনারিওটা আপনাকে দেখালাম, এর মানেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে কিন্তু আপনি যদি চিন্তা ভাবনা করে লং টার্মের জন্য 7 ইয়ারের জন্য ইনভেস্টমেন্ট করেন বা তার বেশি, 7 ইয়ার ছেড়ে যদি আপনি 10 ইয়ার, 15 ইয়ার, 20 ইয়ার্সের জন্য ইনভেস্টমেন্ট করেন, তাহলে কিন্তু ওভারঅল আপনার যে ইনভেস্টমেন্ট সেটা খুব ভালো রিটার্ন দেবে, পজিটিভ রিটার্ন দেবে, রিস্ক ফ্রি রিটার্ন দেবে। এমনকি সেই রিটার্নটা আপনার ইনফ্লেশনকে বিট দিয়ে শুধুমাত্র যে ওয়েলথটাকে আপনার বাঁচাচ্ছে তা নয়, ওয়েলথ ক্রিয়েটেও সাহায্য করছে। অর্থাৎ আপনি ওভারঅল একটা প্রফিটের জায়গায় চলে এসছেন। এইবার যারা এই 3 বছর, 4 বছর, 5 বছর এই ভোলাটিলিটিটাকে সহ্য করতে পারবেন, তাদের জন্যই স্টক মার্কেট। আদারওয়াইজ কিন্তু স্টক মার্কেটটা তাদের জন্য নয়। এবার একটা কথা হয়তো অনেকে ভাবে যে যখন মার্কেট ডাউন হচ্ছে, তাহলে আমি এক কাজ করব, এই সময়টা ইনভেস্টমেন্ট করব, যখন মার্কেট উপরে চলে যাবে তখন এখানে গিয়ে আমি সেল করে দিয়ে বেরিয়ে চলে আসব।
এবার দেখুন মার্কেট যখন নিচে নামে আমরা কেউ বলতে পারি না মার্কেট কতটা নিচে নামবে, আবার যখন ওপরে উঠবে তখনও আমরা জানি না মার্কেট কতটা ওপরে উঠবে। এটা টিভিতে দেখতে, ইউটিউবে দেখতে বা আর পাঁচজনের কাছ থেকে শুনতে খুব ভালো লাগলেও আজকে মার্কেট যে সিনারিতে দাঁড়িয়ে আছে, যে পজিশনে রয়েছে, আমরা কিন্তু কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারি না যে কালকে মার্কেট নিচে নামবে নাকি ওপরে উঠবে। অর্থাৎ আপনি যদি ভাবেন যে মার্কেট ক্র্যাশ করেছে আমি এখন বাই করি, পরে উপরে উঠলে মার্কেট যখন খুব ভালো রিটার্ন দেবে তখন সেল করে বেরিয়ে যাব, তাহলে হয়তো আপনি ভুল প্রমাণিত হতে পারেন। কারণ মার্কেট যে ক্র্যাশ করেছে, মার্কেটে যে একটা ডাউন মুভমেন্ট এসছে, সেই ডাউন মুভমেন্টটা আজকেই যে শেষ হবে এরকম কিন্তু কেউ 100% গ্যারান্টি দিয়ে বলতে পারে না। মার্কেটের সবাই কিন্তু আমরা কথা বলি মার্কেটের অতীত নিয়ে, অর্থাৎ কাল পর্যন্ত কি পারফরমেন্স হয়েছে তার উপর কিন্তু দাঁড়িয়ে আমরা আপনাদেরকে বলছি। ফিউচারের জন্য কিন্তু আমরা বলি এটাও হতে পারে ওটাও হতে পারে, কিন্তু 100% গ্যারান্টি দিয়ে এখনো পর্যন্ত কোনো অ্যানালিস্ট, কোনো সরকার, কোনো সিস্টেম আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবে না মার্কেট কালকে কোথায় যাবে। হতে পারে আপনি মার্কেট ডাউন আছে ভেবে ইনভেস্টমেন্ট করলেন, তারপরে হয়তো আরও ডাউন হয়ে গেল, আরও 10% 20% নিচে চলে গেল, এরকমও হতে পারে। আবার আপনি হয়তো মার্কেট অনেক উপরে রয়েছে সেল করে বেরিয়ে যাবেন, আবার দেখা যাচ্ছে সেল করে বেরিয়ে যাওয়ার পরে মার্কেট ক্র্যাশ করলো না, কারেকশন হলো না, আরও উপরে গেল। তাই আমরা যখন কোনোটাই 100% গ্যারান্টি সহকারে বলতে পারবো না, জানবো না, জানি না, তাহলে এক্ষেত্রে আমাদের একটাই কিন্তু ব্রহ্মাস্ত্র, সেটা হচ্ছে টাইমিং। টাইম হচ্ছে মার্কেটের এমন একটা ব্রহ্মাস্ত্র যে আপনাকে লাভ লোকসান আপ ডাউনের সমস্ত রকম ক্ষত কিন্তু শুকাতে সাহায্য করে। তাই আমরা সব সময় বলি ইনভেস্টমেন্ট যখন করবেন লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করবেন। আশা করি আপনাদের এই যে কনসেপ্টটা বোঝালাম এই কনসেপ্টটা বুঝতে পেরে গেছেন। তো এবার আসছে যে প্রশ্নটা, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট গোল। এই ইনভেস্টমেন্ট গোল হিসাব করে আপনাকে ইনভেস্ট করতে হবে। যেমন ধরুন আমরা যখন ইনভেস্টমেন্ট করি তখন কিন্তু মেনলি আমাদের লাইফে কি হয়, আমাদের লাইফে থাকে কিডসদের জন্য আমরা ইনভেস্টমেন্ট করি। যেমন এই কিডসদের প্রসঙ্গে আসলে এদের যদি কন্যা সন্তান হয় তাদের বিয়ের জন্য আমাদের চিন্তা থাকে, আর কন্যা হোক বা পুত্র সন্তান হোক উভয়ের জন্যই আমরা কিন্তু একটা হায়ার এডুকেশনের চিন্তাভাবনা করি। এবার আপনাকে একটা বুঝতে হবে জিনিস যে প্রত্যেকের উদ্দেশ্য যতই এক হোক না কেন, হায়ার এডুকেশান বা বিবাহ যাই হোক না কেন, সময়টা কিন্তু এখানে ভীষণ ম্যাটার করছে। যেমন ধরুন আজকে আপনার সন্তানের বয়স হয়তো 15 বছর, আপনার সন্তানের বয়স যদি 15 বছর হয় এক্ষেত্রে তার কিন্তু 18-র পরেই একটা উচ্চশিক্ষার জন্য মোটা টাকা লাগবে, তাহলে আপনার হাতে থাকছে কিন্তু মোট 3 বছর। তাহলে আমি এর আগের পেজে যেটা আপনাকে দেখালাম যে মোটামুটি 3 বছর আপনি স্টক মার্কেটে কিন্তু 3 বছর 4 বছরের মধ্যে খুব ভালো রিটার্ন পাবেন না। তাহলে এই পরিস্থিতিতে এই বাচ্চাটার উচ্চ শিক্ষার জন্য, বিয়ের জন্য যদি একটা লামসাম অ্যামাউন্ট আপনি রেখে দেন তাহলে কিন্তু এটা একটা রিস্কি জোনে রয়েছে। কিন্তু সেম সিনারিওতে যদি আমরা শুধু টাইমিংটা চেঞ্জ করি, একটা বাচ্চার বয়স হয়তো 2 বছর কিংবা 5 বছর, এই বাচ্চার হায়ার এডুকেশনের জন্য কিন্তু এখনও লম্বা টাইম রয়েছে। দেখা যাচ্ছে এখানে মিনিমাম 15 বছর বা 18 বছর সময় রয়েছে। তো এই 15 বছর বা 18 বছর সময়টা যখন একটা বাচ্চার জন্য রয়েছে তখন কিন্তু অ্যাজ এ প্যারেন্ট আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারি ফিউচার গোল বেসিসে, যে সেই বাচ্চাটার যখন 18 বছর বয়স হবে তখন তার উচ্চ শিক্ষার জন্য সেই টাকাটা আমার কাজে আসবে। কিংবা যদি 18 বছরের পরে সন্তানের বিয়ের ব্যাপারটা চলে আসে সেক্ষেত্রেও কিন্তু আপনি একটা মোটা টাকা এখান থেকে পাবেন। তো দেখুন চাইল্ড প্ল্যান
আমরা তো করলাম চাইল্ডদের হায়ার এডুকেশনের জন্য, কিন্তু টাইমটা ম্যাটার করছে। একজনের জন্য কিন্তু এটা ভীষণ রিস্কি, অপরজনের জন্য কিন্তু এটা ভীষণই লাভদায়ক। তাহলে টাইমিংটা ভীষণ ম্যাটার করছে। এরপর যদি সেকেন্ড আমরা দেখি যে পেনশন প্ল্যান, এই পেনশন প্ল্যানের ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে এই টাইমিংয়ের ব্যাপারটা মাথায় রাখতে হবে। কোনো ব্যক্তির হয়তো বয়স 55 বছর, এবার এই 55 বছর বয়স্ক একজন ব্যক্তি যদি তার 60 বছরের পেনশন প্ল্যানের জন্য এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে, তাহলে কিন্তু তার জন্য অতটা ফলদায়ক হবে না যতটা কিনা একটা 25 বছর বা 30 বছরের ব্যক্তি যদি করে, কিংবা 35 বছর। কারণ এই ব্যক্তির হাতে রয়েছে সময়, এই ব্যক্তির হাতে রয়েছে সময় ভোলাটিলিটিটাকে সহ্য করার মতো। কারণ 25 বছরের, না আমি 25 বছর বলবো না, কারণ 25 বছরের বাচ্চাদের মধ্যে ফিনান্সিয়াল যে নলেজ সেটা অতটা থাকে না। মোটামুটি 30 বছর বয়স আসলে একটা ছেলে হোক বা মেয়ে হোক, তাদের যখন একটা ফ্যামিলির প্রেশার পড়ে তখন কিন্তু তারা অটোমেটিক্যালি ফিনান্সিয়াল প্ল্যান করা শুরু করে, কি করে ফিউচারের জন্য তারা তাদের ওয়েলথটাকে তৈরি করতে পারবে সেই সমস্ত চিন্তা ভাবনা করে। তো একটা 30 বছরের ছেলে হোক বা মেয়ে হোক, সে যদি পেনশন প্ল্যান করে যে আফটার 60 সে কিভাবে তার জীবনটা কাটাবে, তাহলে তার হাতে রয়েছে কিন্তু আরও এক্সট্রা 30 বছর। এই 30 বছর হাতে থাকার কারণে সে কিন্তু এই সময়টাকে কাজে লাগিয়ে তার টাকাটাকে কম্পাউন্ডিং করতে পারবে, অর্থাৎ চক্রবৃদ্ধি হারে বাড়াতে পারবে। কারণ প্রথম 5 বছর যদি ভোলাটিলিটি সে সহ্যও করে যায়, তার পরের 5 বছরে কিন্তু মারাত্মক ভালো একটা রিটার্ন জেনারেট করবে। তারপরের বছরে সে কিন্তু রিটার্নের উপরও রিটার্ন জেনারেট করতে পারবে, অর্থাৎ তার টাকাটা সঠিকভাবে চক্রাকারে বৃদ্ধি পেতে থাকবে। তাই পেনশন প্ল্যান কিন্তু ভীষণ আমাদের জীবনে দরকার। কিন্তু পেনশন প্ল্যান আপনি কত বছর বয়সে করছেন সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। একজন 55 বছর বয়স্ক ব্যক্তি কিন্তু সেই রিস্কটা নিতে পারবে না যেটা একজন 30 বছরের ব্যক্তি নিতে পারবে। তাই অবশ্যই কোন প্ল্যানে আপনি ইনভেস্টমেন্ট করছেন, আপনার ফিউচার গোল কি আছে, সেই ফিউচার গোলের কাছে পৌঁছতে আপনার কতটা সময় বাকি আছে, আপনার সেই রাস্তার দূরত্বটা আপনাকে কিন্তু অতি অবশ্যই আগে মেপে নিতে হবে। স্টক মার্কেটে রিস্ক আছে। আপনি যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন, মিউচুয়াল ফান্ড আর কিছুই না। মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করে ভাবছেন এখানে এক্সপিরিয়েন্সড ফান্ড ম্যানেজার রয়েছে, তারা আপনার যে ওয়েলথ সেটাকে ম্যানেজ করবে, ঠিক আছে, কিন্তু প্রত্যেকেরই এই ইনভেস্টমেন্টটা কিন্তু একটা সিস্টেমের মধ্যে দিয়ে যায়। সেই সিস্টেমের বাইরে না আপনি, না আমি, না একজন ফান্ড ম্যানেজার। যে টাইমিংটা আপনাকে দিতে হবে ভোলাটিলিটিটাকে শেষ করার জন্য, মার্কেটে টিকে থাকার জন্য, সেই টাইমিংটা আপনার কাছে থাকতে হবে। সেটা আপনি যত এক্সপিরিয়েন্সড ফান্ড ম্যানেজারকে দিয়েই ইনভেস্টমেন্টটা করান না কেন। এবার আরেকটা প্রশ্ন আসছে, অনেকেই ভাবে যে ইনভেস্টমেন্ট করবে ডিরেক্টলি। এবার ডিরেক্টলি যখন আপনি ইনভেস্টমেন্ট করবেন তখন কিন্তু আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনার নলেজ কতটা রয়েছে। আজকে ফান্ড এ রয়েছে, ফান্ড বি রয়েছে। ফান্ড এতে আপনি হয়তো মনে করছেন যে এখানে রয়েছে ডিরেক্ট, এখানে রয়েছে রেগুলার। এইবার আপনি যদি ডিরেক্ট ইনভেস্টমেন্ট করতে চান, এক্ষেত্রে হয়তো মোটামুটি কম বেশি 1% আপনি কিন্তু ইয়ারলি ওখানে সেভ করতে পারবেন। আপনার যে টাকাটা একজন ডিস্ট্রিবিউটারের মাধ্যমে ইনভেস্টমেন্ট করলে দিতে হবে, সেই 1% কিন্তু আপনি এখানে বাঁচাতে পারবেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট করে। কিন্তু আরও একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে, রেগুলারে যেমন আপনি 1% নেবেন, তেমন কিন্তু এই 1% নেওয়ার সাথে সাথে অনেক পরিষেবা পাবেন। সেই পরিষেবাগুলো অ্যাজ এ ইনভেস্টার আপনাকে কিন্তু নিতেই হবে।
সেটা আপনি যদি একজন ডিস্ট্রিবিউটরের কাছ থেকে নেন সেটা একরকম, আর আপনি যদি নিজেই নিজেকে সেই পরিষেবাটা দিতে পারেন সেটা কিন্তু আরও বেশি বেনিফিটেড হবে। তবে সেটার জন্য আপনি কতটা যোগ্য সেটা আপনাকেই বিচার করতে হবে, কারণ আপনার প্রকৃতি, আপনার কোয়ালিফিকেশান, আপনার ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রির সম্পর্কে কতটা নলেজ রয়েছে সেটা একমাত্রই আপনি জানেন। শুধুমাত্র টাইমিং দিলেই যে আপনার অর্থটা ওখান থেকে মাল্টিপ্লাই হয়ে আসবে তা নয়। আপনি যখন ইনভেস্টমেন্ট করবেন সমস্ত কিছু বুঝে, এবার আপনি যখন একটা স্কিম চুজ করবেন তখন কিন্তু আপনাকে একটা স্কিমের প্রথমে দেখতে হবে স্কিমের বেটা কি আছে, অর্থাৎ সেই স্কিমে কতটা রিস্ক রয়েছে, সেই স্কিমের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আপনাকে দেখতে হবে, সেই স্কিমের আপনাকে শার্পে রেশিও আপনাকে দেখতে হবে, সেই স্কিমের আলফা কতটা রয়েছে সেগুলোও কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে। ইভেন সেই স্কিমের যে ফান্ড ম্যানেজার রয়েছে সেই ফান্ড ম্যানেজারকেও কিন্তু আপনাকে দেখতে হবে সে কতটা এলিজেবল। অর্থাৎ একজন ফান্ড ম্যানেজার যদি নতুন মার্কেটে কাজ করে সেক্ষেত্রে তার কোয়ালিফিকেশান থাকে একরকম, তার এক্সপিরিয়েন্সটা কিন্তু আলাদা থাকে। অর্থাৎ কোয়ালিফিকেশান তো আমরা যে কোনো ইনস্টিটিউশনে পড়েই হায়ার করতে পারি, কিন্তু এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা এটা কিন্তু সময়ের সাথে সাথেই আসে। আমি এই যে আপনাকে বললাম যে 2 থেকে 3 বছর আপনাকে ভোলাটিলিটি সহ্য করতে হবে ইনভেস্টমেন্ট করতে গেলে, শুরুতেই কিন্তু অতটা সহজ হবে না। কানে শোনা যে 40% মাইনাস হওয়া আর নিজের অ্যাকাউন্ট ওপেন করে সেখানে দেখা -40%, দুটোর মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য আছে। তো ওভারঅল এই সমস্ত প্যারামিটারগুলো আপনি যদি যোগ করতে পারেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার জন্য মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করা কিন্তু ডিরেক্ট হবে বেটার অপশান। কারণ এক্ষেত্রে আপনি শুধুমাত্র যে 1% বাঁচাচ্ছেন তা নয়, বাঁচানোর সাথে সাথে আপনি একটা ভালো স্কিমে ইনভেস্টমেন্ট করছেন। কিন্তু যদি এই সমস্তগুলোর মধ্যে কোনোটাই আপনার সঠিকভাবে না থাকে, হয়তো আপনি বেটা বুঝতে পারলেন না যে কিভাবে পরিমাপ করবেন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের যে আসল মাপ সেটা জানেন না, আপনি শার্পে রেশিও বুঝতে পারছেন না, আলফা বুঝতে পারছেন না, ফান্ড ম্যানেজার কিভাবে চুজ করবেন সেগুলো পারছেন না, তাহলে কিন্তু আপনার এতটা রিস্ক নেওয়া কেন? শুধুমাত্র এই 1% যাতে বেঁচে যায়, এটা কিন্তু এই 1%-এর থেকেও বেশি রিস্কি। কারণ আপনি সামনে দিক দিয়ে 1% বাঁচাচ্ছেন, কিন্তু একটা ভুল স্কিম চুজ করে নিলে সেক্ষেত্রে কিন্তু রিটার্নটা অনেকটা কমে যেতে পারে। তাই আপনি যখন ইনভেস্টমেন্ট করবেন, ডিরেক্ট করবেন না রেগুলার করবেন আপনার ডিসিশান, আপনার টাকা কোথায় ইনভেস্টমেন্ট করবেন সেটাও আপনার ডিসিশান। শুধুমাত্র আপনি এই প্যারামিটারগুলো চেক করে দেখবেন যে আপনি কি সঠিক একজন ব্যক্তি যে কিনা নিজের ফিনান্সিয়াল ডিসিশানগুলো নিজে নিতে পারবেন। এই সমস্ত কিছু যদি আপনি জানেন তাহলে আপনি ডিরেক্ট যান। তো ওভারঅল আশা করি বুঝতে পেরেছেন। এইবার আমি চলে আসব আমার যে আসল যে প্রশ্নের উত্তরটা দেব যে কোথায় ইনভেস্টমেন্ট করবেন, কিভাবে ইনভেস্টমেন্ট করবেন। আপনি যে কোনো স্কিম প্রথমে চুজ করবেন, চুজ করার পরে মার্কেট আমরা দেখেছি যে মোটামুটি কিন্তু এইভাবে যায়। তো এইভাবে যখন মার্কেট ওপরে যাচ্ছে আমাদেরকে সব সময় চিন্তা ভাবনা করতে হবে যে স্টেপ বাই স্টেপ ইনভেস্টমেন্ট করব। মার্কেটে আপনি যদি এরকম জায়গায় ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু দেখা যাবে যে তার কিছুদিনের মধ্যে ক্র্যাশ করার সম্ভাবনাটা বেশি রয়েছে, সেক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্ট মাইনাস হতে পারে। তাই সব সময় কিন্তু এরকম সিনারিতে ইনভেস্টমেন্ট করবেন না। যখন দেখবেন প্রত্যেকটা মানুষ বলছে স্টক মার্কেট ভীষণ ভালো রিটার্ন দিচ্ছে, স্টক মার্কেট মানে চারিদিকে স্টক মার্কেটের জয়কার হচ্ছে, মিউচুয়াল ফান্ডের জয়কার হচ্ছে, তখন কিন্তু আপনি বুঝে নেবেন খুব শিগগিরই মিউচুয়াল ফান্ডে ক্র্যাশ আসতে চলেছে, মানে স্টক মার্কেটে ক্র্যাশ আসতে চলেছে।
তাই যখন সবাই জয় জয়কার করবে তখন কিন্তু ইনভেস্টমেন্ট করবেন না। যখন প্রত্যেকে স্টক মার্কেটকে গালিগালাজ করবে, এরকম জায়গায় স্টক মার্কেট আসবে, তখনই কিন্তু ইনভেস্টমেন্টের একটা পারফেক্ট সময়। তবে হ্যাঁ, আপনি কিভাবে বুঝবেন যে স্টক মার্কেটের এই ইনভেস্টমেন্ট করার পারফেক্ট সময়? সেটা হচ্ছে মার্কেট যখন এই পজিশনে নামলো, আমরা কেউ বুঝতে পারিনি যে এতটা পজিশনে নামবে, আবার এখানে নামার পরেও কিন্তু বুঝতে পারিনি যে এতটা নিচে নামবে। সেই কারণে আমাকে মিনিমাম একটা ধরে চলতে হবে যে স্টক মার্কেট মোটামুটি যদি দেখা যায় যে 5 to 8% মধ্যে ক্র্যাশ করেছে, তাহলে সেই পজিশনে ইনভেস্টমেন্ট তো আমি করব, কিন্তু আমার যদি হয় ইনভেস্টমেন্ট ক্যাপিটাল 10 লাখ, তাহলে এই পজিশনে আমাকে 2 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করতে হবে। সম্পূর্ণ ইনভেস্টমেন্ট আমরা একবারে করব না, কারণ আমরা জানি না যে মার্কেট আরও কত নিচে নামবে। এরপরে যখন দেখবেন আরও নিচে নামছে, সেখানে আপনি আবার 2 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করলেন। এরপরে যখন দেখলেন আরও নিচে নেমেছে, তখন আবার 2 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করলেন। এরপর যখন আপনি দেখলেন মার্কেট ব্যাক করা শুরু করেছে, তখন আপনার কাছে যে পর্যাপ্ত অর্থটা রয়েছে ব্যালেন্স, সেটা আর এই মুহূর্তে ইনভেস্টমেন্ট করার প্রয়োজন নেই। সেই টাকাটাকে আপনি একটা কাজ করবেন, কোনো সেফ ফান্ডে রেখে এসটিপি অর্থাৎ সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান করে প্রত্যেক মাসে ওখান থেকে কিছু কিছু অ্যামাউন্ট করে আপনি ট্রান্সফার করবেন একটা অন্য স্কিমে। এইভাবে কি যদি আপনি আপনার ইনভেস্টমেন্টটা চালিয়ে যান, তাহলে কিন্তু আপনি মার্কেট থেকে ভীষণ ভালো রিটার্ন পাবেন। তো সব সময় এই সিস্টেমটাকে মাথায় রাখবেন। এবার এই যে ক্র্যাশ, এই ক্র্যাশ কখন যে 10% হবে, কখন 8% হবে, নাকি 5% হয়ে ব্যাক করে চলে যাবে, এটা কিন্তু আপনি আমাদের দেশের সরকার, আমাদের ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রির যারা বড় বড় ফান্ড ম্যানেজার রয়েছে, তারা কেউই কিন্তু আগে থেকে আমরা বলতে পারবো না। এটা আপনাকে শুধুমাত্র মার্কেটের যে সিচুয়েশান, সেই সিচুয়েশানই আপনাকে বলে দেবে। তাই সব সময় আপনাকে প্ল্যান করে চলতে হবে। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে কিভাবে আপনি আপনার রিস্কটাকে ক্যালকুলেট করবেন। একটা জিনিস ধরুন, আজকে আপনি ইনভেস্টমেন্ট করছেন, হয়তো মনে করছেন আপনার যে ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্টটা আপনি যখন ইনভেস্টমেন্ট করবেন, সেই ইনভেস্টমেন্টটা হতে পারে আপনার 5 বছরের জন্য, হতে পারে আপনার এটা 10 বছরের জন্য, হতে পারে এটা 15 বছরের জন্য। এই জন্য যেহেতু মার্কেটে অনেক রিস্ক রয়েছে, আপনার 5 বছরের মধ্যে যদি কোনো টাকার প্রয়োজন হয়, অর্থাৎ আজকে আপনার বাচ্চার বয়স 5 বছর, তাহলে সেই 5 বছরের বাচ্চার যে আপনি একটা ফিউচার প্ল্যান করবেন, হায়ার এডুকেশনের জন্য টাকাটা রাখবেন, তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু আপনাকে 10 বছর বা 15 বছরের জন্য রাখতে হবে। এক্ষেত্রে আপনার জন্য মিউচুয়াল ফান্ড কিন্তু একদম পারফেক্ট। তো এক্ষেত্রে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, কিন্তু আপনার বাচ্চার বয়স যদি হয় 15 বছর, আপনার হয়তো আর মোটামুটি 3 থেকে 5 বছরের মধ্যে টাকাটা লাগবে, তাহলে কিন্তু আপনার জন্য মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট একদম পারফেক্ট নয়। মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন, কিন্তু সব সময় লং টার্মের চিন্তা করে, অর্থাৎ ডিফারেন্স যত বেশি হবে তত বেশি কিন্তু আপনার রিস্ক কমে যাবে। আর আপনি যদি মনে করেন যে আপনার এমার্জেন্সি পিরিয়ডের জন্য হয়তো 5 লক্ষ টাকা যখন তখন লাগতে পারে, তাহলে আপনি কখনোই কিন্তু এই যে 5 লক্ষ টাকা, এটাকে কখনোই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন না। আপনার কাছে যদি 15 লক্ষ টাকা থাকে, আপনার কাছে যদি 25 লক্ষ টাকা থাকে, কিংবা আপনার কাছে যদি 50 লক্ষ টাকা থাকে, সেই অনুযায়ী এমার্জেন্সি ফান্ড, অর্থাৎ কারুর ক্ষেত্রে হতে পারে এমার্জেন্সি ফান্ড 5 লাখ, কারুর ক্ষেত্রে হতে পারে 10 লাখ, কারুর ক্ষেত্রে হতে পারে 50 লাখ, সেই অনুযায়ী কিন্তু আপনি টাকাটা আলাদা আলাদা ভাবে সরিয়ে রাখবেন। দেখুন, আজকে এক একজন মানুষের লাইফস্টাইল এক এক রকম।
কারোর কাছে হতে পারে হয়তো অসুস্থ হলে সে একটা সরকারি হসপিটালে যাচ্ছে, তো সেক্ষেত্রে তার কাছে কিন্তু 50,000 থেকে 1 লাখ টাকা একটা এমার্জেন্সি ফান্ড। আবার হয়তো আপনি এমন একটা স্ট্যাটাস মেনটেন করে চলেন সমাজে, আপনার কিছু হলেই আপনি নার্সিংহোমে ভর্তি হতে যান বেসরকারি জায়গায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু হতে পারে আপনার এমার্জেন্সি ফান্ড 5 থেকে 10 লাখ টাকার কাছাকাছি। তাহলে আপনি কোন সিচুয়েশনে দাঁড়িয়ে আছেন সেই অনুযায়ী আপনার এমার্জেন্সি ফান্ডটা কিন্তু সিলেক্ট হবে। এবার সেই এমার্জেন্সি ফান্ডকে কিন্তু কখনোই স্টক মার্কেটে, মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন না, সেটা সব থেকে বেটার হবে ব্যাংকে এফডি করে রেখে দিন। সেক্ষেত্রে আপনি একটা 100% গ্যারান্টি, আপনি যদি 1 বছরের মধ্যেও টাকাটা তুলে নেন অন্তত 7% আপনি পাবেনই পাবেন। কিন্তু আপনি যদি লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ড ভালো। তো আশা করি আপনি কিভাবে লামসাম ইনভেস্টমেন্ট করবেন, কেন করবেন, সঠিক পদ্ধতি, মার্কেটে কীরকম রিস্ক থাকে, সমস্ত প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়ে গেছে। তো ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লাগে, আপনাদের যদি উপকারে আসে, তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর অবশ্যই পিএইচডি ক্যাপিটালের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সব সময় নিজেদের স্বাস্থ্যের খেয়াল রাখবেন, নিজের এবং নিজের পরিবারের সকলের, কারণ আলটিমেটলি হেলথ ইজ আওয়ার ওয়েলথ।